বর্তমানে পৃথিবীর অবস্থা এরকম হয়ে গেছে যেখানে সামান্য শব্দ তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। একটু আওয়াজ আর তুমি এখানেই শেষ। বেঁচে থাকতে হলে তোমাকে নিস্তব্ধ হয়ে থাকতে হবে, যা কিছুই করো না কিন্তু শব্দ ছাড়া। এমনই এক মুভি নিয়ে আমি আজকে হাজির হয়েছি যেটা দেখার পর তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত নিস্তব্ধ করে রাখবে। এইখানের লোকজনদের জীবনের একটি উদ্দেশ্য, চুপ থাকো, না হলে মৃত্যু নিশ্চিত। তাহলে চলো আর কোনো বাড়তি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভিটি শুরু হয় একটি নীরব মার্কেট থেকে, যেখানে আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা কিনা চুপচাপ তাদের ব্যবহারের জিনিসগুলি একসাথে করছে। তারা এতটাই ভয় পেয়ে রয়েছে যার ফলে তারা নিজেদের সাথেই কথা বলতে পারছে না, শুধুমাত্র ইশারার মাধ্যমে একে অপরকে বোঝানোর চেষ্টা করছে। এখানে এমন কিছু তো রয়েছে যেটা তাদেরকে নিস্তব্ধ করে রেখেছে। এই পরিবারের প্রধান চরিত্র লি এবং তার স্ত্রী এভিলিনকে দেখানো হয়, এবং তাদের বড় মেয়ে রিগেন, যে ছোটবেলা থেকেই কিছু শুনতে পায় না। তাদের আরো দুটি ছেলে রয়েছে, মার্কাস এবং বউ নামে ছেলেটি সব থেকে ছোট, তাই সে এত কিছু বুঝতে পারে না। সে ওই দোকানের মধ্যে একটি খেলনা প্লেন দেখতে পায়। সে যখন এটা তুলতে যায় তখনই তার হাত ফিসলে প্লেনটি নিচে পড়ে যায়, যেটা দেখে তো সবার গলায় শ্বাস আটকে যায়। কিন্তু খেলনাটা পড়ার একটু আগেই রিগেন নামে ওই মেয়েটি খেলনাটা ক্যাচ করে নেয়। এই যাত্রায় তারা কোনোভাবে বেঁচে যায়। লি তার মেয়েকে ইশারার মাধ্যমে বোঝাতে থাকে রাত্র হতে চলেছে, আমাদের খুব তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে হবে, না হলে আমরা বড় বিপদে পড়তে পারি। তখনই লিয়ের 4 বছরের বাচ্চাটি আবারও প্লেনটিকে নিয়ে আসে, যেটা দেখে তো লি আবারও ঘাবড়ে যায়। সে দেখতে পায় এটা ব্যাটারির মাধ্যমে চলে, তাই সে প্লেনটা থেকে ব্যাটারিগুলি খুলে সেখানেই রেখে দেয় এবং তার ছোট বাচ্চাকে প্লেনটা দিয়ে দেয়। এখানে এই পরিবারটা আসলে এরকম কেন করছে এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তারপর তারা ওই দোকান থেকে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু আসার পথে ওই বাচ্চাটা প্লেনের দুটি ব্যাটারিও সাথে নিয়ে আসে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এই শহরটা খুবই জমজমাট ছিল, চারিদিকে গাড়ি ঘোড়া, অনেক লোকজনের চিৎকার চেঁচামেচি, আর এখন এটা নিস্তব্ধ শ্মশানঘাটের মতো হয়ে আছে। এইখানে মানুষ তো দূরের কথা, কাক পক্ষীরও আওয়াজ শোনা যায় না। চারিদিকে শুধু নিস্তব্ধ এবং চুপচাপ। পুরো পৃথিবীর ভেতর খুবই কম মানুষ এখনো জীবিত রয়েছে, যাদের মধ্যে তারা 5 জনও রয়েছে। এখানে আমরা দেখতে পাই তারা রাস্তার উপর বালু ফেলে রেখেছে এবং তারা খালি পায়ে হাঁটছে, কারণ তাদের যেন হাঁটার শব্দটাও না পাওয়া যায়। এখানে 4 বছরের ছোট বাচ্চা শিশুটি সবার পেছনে ছিল এবং সে যে প্লেনটা এনেছিল সেটার মধ্যে ব্যাটারিগুলি লাগিয়ে দেয়, যার ফলে তো রকেটের মধ্যে মিউজিক বাজতে থাকে। আর মিউজিক মানেই তো শব্দ। রিগেন শুনতে পায় না, তাই সে কিছুই বুঝতে পারে না। কিন্তু যখন লি এবং এভলিন এই আওয়াজটা শুনে তারা তো খুবই ভয় পেয়ে যায়। তখনই তারা দেখতে পায় জঙ্গলের ভেতর দিয়ে ঝড়ের গতিতে একটি মনস্টার ব্রোয়ের দিকে এগোতে থাকে। লি খেলনা প্লেনটা বন্ধ করার জন্য বোরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। ওই মনস্টারটি বোরকে তাদের সাথে নিয়ে যায়, যেটা দেখে তো তারা কান্নায় অনেকটা ভেঙে পড়ে এবং তাদের চোখের সামনে তাদের সন্তানের মৃত্যুটা দেখে তাদের বেশ কিছুদিন লাগে এটা থেকে উঠে আসতে। এর বেশ কিছুদিন পরে দেখা যায় লি মনস্টারগুলির উপর অনেকটা রিসার্চ করে এবং তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এখানে আমরা জানতে পারি তারা একটি ভয়ানক মনস্টার, যারা কিনা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শব্দ অনেক দূর থেকে ডিটেক্ট করে নিতে পারে। তাদের একটি সমস্যা, তারা চোখে দেখতে পায় না, কিন্তু তাদের শোনার শক্তি ছিল প্রচন্ড বেশি। যদি কোনো মানুষ জোরেও শ্বাস নেয় তাহলেও এই মনস্টারটা ডিটেক্ট করে নিতে পারে এবং মানুষটার দিকে জোরে এগোতে থাকে। মনস্টারটার আরেকটি বিশেষত্ব হচ্ছে এর শরীর তৈরি হয়েছে লোহার থেকেও শক্ত চামড়া দিয়ে, যেটার উপর বন্দুকের গুলিও কোনো কাজ করে না। এখানে বলা হয় আজ থেকে 1 বছর আগে এই মনস্টারগুলি স্পেস থেকে একটি মেট্রোয়েডের মাধ্যমে এসেছে। তারা এতটাই দ্রুতগতি ছিল যে কিছু সময়ের মধ্যে পুরো পৃথিবীতে ছড়ে যায় এবং তারা পৃথিবীর জনসংখ্যাকে প্রায় বিনাশ করে ফেলেছে। এই মনস্টারগুলি থেকে বাঁচার শুধুমাত্র একটি উপায় রয়েছে, পুরোপুরি চুপ থাকা, যেটা কিনা লি এবং তার ফ্যামিলি বুঝে গিয়েছিল।
এর ফলে লি এর থেকে বাঁচার পুরো প্রস্তুতি করে ফেলেছিল। চারিদিকে সিসিটিভি ক্যামেরা, কোনো শব্দ ছাড়া চলাফেরা, এমনকি লি তার ঘরের মধ্যে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারও বানিয়ে ফেলেছে যাতে সে মনস্টারগুলির উপর রিসার্চ করতে পারে। লি এটাও জানতে পারে এই এলাকার মধ্যে মোট 3টি মনস্টার রয়েছে এবং লি চেষ্টা করছে এই মনস্টারগুলির দুর্বলতা বের করতে। এর সাথে লি রেডিওর মাধ্যমে পুরো দুনিয়ার ভেতর হেল্প সিগন্যালও পাঠাতে থাকে, কিন্তু আজ পর্যন্ত তার সাথে কারোর কন্টাক্ট হয়নি। এখানে আমরা জানতে পারি এভলিন প্রেগনেন্ট এবং খুব তাড়াতাড়ি সে আরেকটি বাচ্চাকে জন্ম দেবে। তারা জানতো বাচ্চাটা জন্ম হলে কান্নাকাটি করবে, তাই বাচ্চাটার জন্য একটি সাউন্ড প্রুফ বক্স তারা বানিয়ে নেয় এবং বক্সটার মধ্যে অক্সিজেন ফিট করে বক্সটাকে পুরো সাউন্ড প্রুফ করে নেয় যাতে বাচ্চাটার চিৎকার মনস্টারগুলি না শুনতে পায়। এই মুশকিল পরিস্থিতির মধ্যে তাদের এরকম প্রস্তুতি অনেকটা প্রয়োজন। এখানে যেহেতু লিয়ের বড় মেয়ে রেগেন কানে শুনতে পায় না, তাই এই কমতিটা তাকে অনেক বড় সমস্যায় ফেলতে পারে, কিন্তু লি চাচ্ছিল তার মেয়ে যেন কোনো সমস্যায় না পড়ে। তাই লি তার মেয়ের জন্য একটি এমপ্লিফায়ার নামক যন্ত্র তৈরি করে এবং সেটা তার মেয়েকে দিয়েও দেয়, কিন্তু রেগেন এটা নিয়ে মোটেও খুশি ছিল না। সে মনে করে এটা এবারও কাজ করবে না, কারণ লি রেগেনের জন্য এর আগে অনেকবার অনেক যন্ত্র বানিয়েছে, সেগুলি সব সময় বিফলে যেত। তাই রেগেন এটাকে প্রথমে ফেলে দেয়, কিন্তু পরে যখন এটাকে রেগেন টেস্ট করে সে দেখতে পায় এটা কাজ করছে এবং রেগেন প্রথমবারের মতো আওয়াজ শুনতে পাওয়ায় সে কান্নায় ভেঙে পড়ে। এইখানে রেগেন তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। সে আজও তার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দাবি করে, কারণ ওই দিন যদি রেগেন তার ছোট ভাইকে প্লেনটা না দিত তাহলে সে আজও জীবিত অবস্থায় থাকতো। রেগেন এবার চিন্তা করে তার বাবার কাজে সাহায্য করবে, কিন্তু তখনই রেগেনের পিতা রেগেনকে থামিয়ে দেয় এবং সেখানে যেতে মানা করে, কারণ 1 বছর আগে রেগেন যে ভুলটা করেছে তার ছোট ভাইকে প্লেনটা দিয়ে, তাই তার বাবা তার উপর আর ভরসা করতে পারছে না। কারণ তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু রয়েছে, যেমন রেডিও, বিভিন্ন ইলেকট্রনিক জিনিস যেটির মাধ্যমে শব্দ হতে পারে, আর রেগেন যদি এখানে কোনো ভুল করে দেয় তাহলে তাদের উপর বড় বিপদ ঝাঁপিয়ে পড়তে পারে। এর পরের দিন লি তার ছোট মেয়ে মার্কাসের সাথে মাছ ধরতে যায়। এটা দেখে রেগেনও বলে সেও যাবে, কিন্তু এখানে লি তাকে নিয়ে যেতে মানা করে, কারণ রেগেনের মা ঘরের ভেতর একলা রয়েছে। তাই রেগেনকে বলে তার মাকে খেয়াল রাখতে। এটা বলে লি এখান থেকে চলে যায়। এই কথাগুলি রেগেনের অনেকটা খারাপ লাগে। সে মনে করে তার পিতা তাকে খুব একটা পছন্দ করে না। তারপর রেগেনও তার বিভিন্ন সামগ্রী নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং সেখানে চলে আসে যেখানে তার ভাই মারা গিয়েছিল, এবং সে এখানে এসে অনেক কান্না করে। কান্না করতে করতে সে এখানেই শুয়ে পড়ে। অপরদিকে এভলিন ঘরের ভেতর একলা ছিল। সে বেসমেন্টের কাপড়গুলি ধুয়ে যখন উপরে আসছিল তখনই একটি লোহা কাপড়গুলিতে লেগে সোজা হয়ে যায়, কিন্তু এভলিন এটা লক্ষ্য করে না। অপরদিকে দেখানো হয় লি তার ছোট ছেলেকে একটি ঝর্ণার কাছে নিয়ে আসে। এরপর তাকে বলে এখানে তুমি কথা বলতে পারো, কারণ ঝর্ণার আওয়াজে তোমার আওয়াজটা মনস্টারের কান অব্দি যাবে না, তুমি এখানে খুলে কথা বলতে পারো। এই কথা শুনে মার্কাস তার বাবাকে বলে, তুমি কি বোরের মৃত্যুর জন্য রেগেনকে দোষী মনে করো? এখানে রেগেন বলে বোরের মৃত্যুর জন্য আসলে কেউই দায়ী নয়। এখানে মার্কাস তার বাবাকে বলে রেগেন আজও বোরের মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে। আমাদের রেগেনকে এই কথাটা বলা উচিত যে সেদিন তোমার কোনো দোষ ছিল না। অপরদিকে দেখানো হয় এভলিন তার ছেলের মৃত্যুর কথা ভেবে অনেক কান্নাকাটি করছে। তখনই তার লেবার পেন শুরু হয়ে যায়, মানে ডেলিভারির সময় হয়ে এসেছে। তখন সে তার বাচ্চার ফটো ফ্রেমটি হাতে নিয়ে বেসমেন্টের দিকে যেতে থাকে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামার তাড়াহুড়োই তার পা ওই লোহার মধ্যে পড়ে যায় এবং লোহাটি তার পায়ের মধ্যে গেঁথে যায়। এখানে এভলিন অনেকটা ব্যথা পায়, কিন্তু তার মুখ দিয়ে একটিও শব্দ বের করে না। কিন্তু তার হাতে থাকা ফটো ফ্রেমটি নিচে পড়ে যায়, যেটা অনেকটাই শব্দ করে। এভলিন কোনোভাবে তার পা ওই লোহাটা থেকে বের করে। এই সময় তার মুখ পুরো লাল হয়ে গিয়েছিল, কিন্তু মুখ দিয়ে একটিও শব্দ বের করে না, কারণ সে জানে শব্দ করাই মানে মৃত্যুকে ডেকে আনা। তারপর সে কোনোভাবে নিচে এসে লাইটের সুইচগুলি অন করে দেয়, যার ফলে বাইরে রেড লাইট অন হয়ে যায়। তারপর সে ধীরে ধীরে উপরে উঠতে থাকে এবং উপরে ওঠার সময় সে ওই মনস্টারটিকে দেখতে পায়, যেটা দেখে তো তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ মনস্টারটি তার ঘর পর্যন্ত এসে পড়েছে। ওই ফটো ফ্রেমটির আওয়াজে মনস্টারটি এখান পর্যন্ত চলে এসেছে।
কোনোভাবে এভলিন একটি দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় লি এবং তার ছোট ছেলে মাছ ধরে ঘরের দিকে ফিরছিল। তখনই দূর থেকে তারা দেখতে পায় ঘরের চারপাশে রেড লাইট জ্বলছে, যেটা দেখে তারা বুঝে যায় যে এভলিন বিপদে রয়েছে। সে তাড়াতাড়ি করে ঘরের দিকে দৌড়াতে থাকে। এদিকে মনস্টার এভলিনকে ঘরের সকল জায়গায় খুঁজতে থাকে। তখনই এভলিন ঘরের ভেতর একটা কিছু পায়। সে দেখতে পায় এটা একটি টাইমার। এভলিন বুদ্ধি খাটিয়ে ওই টাইমারটার ভেতর কয়েক সেকেন্ডের টাইম লাগিয়ে দেয় এবং ঘরের একটি কোনায় রেখে সে দৌড়ে এখান থেকে চলে যায়। মনস্টারটা ঘরের এদিক ওদিক এভলিনকে খুঁজতে থাকে। প্রথমত এভলিন প্রেগনেন্ট, তারপর মনস্টার পেছনে পড়েছে, কত ঝামেলা। এত কিছুর মধ্যেও এভলিন নিজেকে অনেকটা সামলে রাখে। তখনই এভলিনের রাখা টাইমারটি অ্যালার্ম বেজে ওঠে এবং মনস্টারটা অ্যালার্মটার দিকে জোরে ভাগতে থাকে। এই সুযোগে এভলিন বেসমেন্ট থেকে উপরে ওঠার চেষ্টা করে এবং তখনই সে বাইরে দেখতে পায় আর একটি মনস্টার। এটা দেখে এভলিন আবারও লুকিয়ে পড়ে। আর এই কাহিনীগুলি লি দূর থেকে দেখছিল। সে বুঝে গিয়েছে এখন যদি সে সেখানে যায় তাহলে তারা দুজনেই মারা পড়বে। এর সাথে সে এটাও জানে বন্দুক দিয়ে মারা এগুলিকে ইম্পসিবল। তখনই লি এর মনে পড়ে সে এই পরিস্থিতির জন্য একটি ফ্লেয়ার ভেস্ট তৈরি করে রেখেছিল। লি তার ছোট মেয়ে মার্গাসকে একটি টর্চ লাইট দেয় এবং তাকে বলে গিয়ে প্লেয়ার ফ্ল্যাশটি অন করতে, কারণ লি তার ঘর থেকে কিছুটা দূরে এই প্লেয়ার ফ্ল্যাশটি লাগিয়ে রেখেছিল। এটা শুনে মার্কাস তাড়াতাড়ি করে প্লেয়ার ফ্ল্যাশের দিকে দৌড়াতে থাকে। অপরদিকে দেখানো হয় এভলিন কোনোভাবে একটি বাথরুমে লুকিয়ে পড়েছে। সে এবার বুঝে যায় সে আর বেশিক্ষণ বাচ্চাটাকে ধরে রাখতে পারবে না। আর এই সবের আওয়াজ শুনতে পেয়ে মনস্টারটিও বাথরুমের কাছে চলে এসেছে। এভলিন এবার বুঝতে পারে এবার তাকে মরতেই হবে। তখনই ওই দিকে মার্কাস প্লেয়ার ফ্ল্যাশটি চালিয়ে দেয় এবং তার সাথে সাথে আকাশে আতশবাজি ফুটতে থাকে, যেটা শুনে মনস্টারগুলি ওই আওয়াজের দিকে দৌড়াতে থাকে। তখনই এভলিন আর ব্যথা সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে বসে, যেটার আওয়াজ ফায়ার ফ্ল্যাশের আওয়াজের সাথে মিশে যায়। এই আতশবাজিগুলি দূর থেকে রেগেনও দেখে ফেলে এবং সে বাড়ির দিকে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর লি বন্দুক হাতে নিয়ে ঘরের ভেতর ঢুকে এবং সে মাটিতে দেখতে পায় রক্তে মাখা পায়ের চিহ্ন। লি ওই চিহ্নগুলি ফলো করতে করতে বাথরুম পর্যন্ত পৌঁছে যায়। এখানে সে দেখতে পায় বাথটাবটা রক্তে লাল হয়ে রয়েছে। সে মনে করে এভলিনকে মনস্টারগুলি মেরে ফেলেছে, তাই সে এখানেই কান্না করতে থাকে। আর তখনই বাথরুমের কাচের উপর এভলিন হাত রাখে। এটা দেখে লি দৌড়ে যায় এবং সে দেখতে পায় এভলিন এই মুশকিল পরিস্থিতির মধ্যেও সে একটি সুন্দর বাচ্চাকে জন্ম দিয়েছে। এটা দেখে তো লি অনেকটাই খুশি। তারপর লি তাড়াতাড়ি করে এভলিন এবং বাচ্চাটাকে নিয়ে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে চলে আসে, যেখানে সে তার বাচ্চার জন্য সাউন্ড প্রুফ বাক্স তৈরি করেছিল। কিন্তু এখানে বেসমেন্টে ঢোকার আগেই বাচ্চাটি চিৎকার করে বসে, যেটা শুনে মনস্টারগুলি আবারও তাদের দিকে আসতে থাকে। লি তাড়াতাড়ি করে বাচ্চাটার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয় এবং বাক্সটাকে বদ্ধ করে দেয়, যাতে বাচ্চাটার চিৎকারের আওয়াজ বাইরে না আসতে পারে। এইখানে লি এভলিনকে বলে, আমি এই মনস্টারের দুর্বলতাগুলি জেনে ফেলেছি, খুব তাড়াতাড়ি এদের মারার হাতিয়ার তৈরি করে নেব। অপরদিকে দেখানো হয় রেগেনও তার বাড়ির দিকে আসছিল। তখনই সে জমির ভেতরে একটি লাইট দেখতে পায়। এটা দেখে রেগেন তাড়াতাড়ি করে ওই লাইটের কাছে যেতে থাকে, কিন্তু সে এটা জানে না তার হাঁটার আওয়াজ শুনে তার পেছনে একটি মনস্টার এসে পড়েছে। যখনই মনস্টারটি রেগেনকে মারার জন্য খুব কাছাকাছি চলে আসে, ঠিক তখনই রেগেনের কানে থাকা ওই মেশিনটি থেকে ধারালো চিকন আওয়াজ বেরোতে থাকে। আর এই আওয়াজটি মনস্টারটা সহ্য করতে পারে না, তার যেন কান ফেটে যাচ্ছে। এই আওয়াজটা মনস্টারটা বেশিক্ষণ সহ্য করতে না পেরে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। যখনই মনস্টারটা এখান থেকে চলে যায়, তখনই রেগানের কানের আওয়াজটাও বদ্ধ হয়ে যায়। এইখানে রেগান কিছুই বুঝতে পারে না। এত কিছুর দিকে না চেয়ে রেগান ওই লাইটের দিকে চলে যায়। রেগান ওইখানে গিয়ে দেখতে পায় এই লাইটটা আসলে একটি টর্চের। সে যখন টর্চটি তুলতে যায়, তখনই কেউ তার হাত ধরে ফেলে। রেগেন দেখতে পায় এটা আর কেউ নয়, তার ছোট ভাই মার্কাস। মার্কাস এখানে ভয় পেয়ে লুকিয়ে রয়েছে। তার বোনকে দেখে সে অনেকটাই শান্তি পায়। মার্কাস বলে, আমি এখানে দেখছিলাম তোমার পেছনে একটি মনস্টার ছিল, কিন্তু কেন জানি না মনস্টারটি তোমার কাছাকাছি আসতেই দৌড়ে আবারও চলে যায়। অপরদিকে এভলিন তাদের দুজনের কথা চিন্তা করছে। সে ভাবছে তারা হয়তো কোনো বিপদে পড়েছে,
তুমি তাড়াতাড়ি গিয়ে আমাদের বাচ্চাদের খুঁজে আনো। এটা শুনে লি তার স্ত্রী ও বাচ্চাকে আন্ডারগ্রাউন্ড বাংকারে রেখে তাদের দুজনকে খুঁজতে বেরিয়ে যায়। লি বেরিয়ে দেখতে পায় মনস্টারগুলি তাদের ঘরকে পুরো তছনছ করে দিয়েছে এবং একটি জলের পাইপও লিক হয়ে গেছে, যার ফলে ঘরের মধ্যে জল পড়তে থাকে। পুরো ঘর জলে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু লি এটার দিকে নজর না দিয়ে তার বাচ্চাদের খুঁজতে বেরিয়ে যায়। অপরদিকে দেখানো হয় মার্কাস এবং রেগেন একটি ট্যাঙ্কির উপর লুকিয়ে রয়েছে এবং এটার উপর আগুন ধরিয়ে দেয়, যাতে তার বাবা এটা দেখে তাদেরকে খুঁজে পায়। লি এখানে তাদের বাচ্চাদের এদিক ওদিক খুঁজছে। অপরদিকে দেখানো হয় জল পড়াতে এভলিনের চোখ খুলে যায় এবং সে উঠে দেখতে পায় পুরো ঘর জলে ভর্তি হয়ে গেছে। এটা দেখে এভলিন তার বাচ্চার বক্সের দিকে চায় এবং সে দেখতে পায় ওই বক্সটা খোলা ছিল, যার মধ্যে থেকে বাচ্চার কোনো আওয়াজই আসছিল না। এভলিন যখনই বক্সটির কাছে যাবে সে তখনই দেখতে পায় বক্সের সামনে একটি মনস্টার দাঁড়িয়ে রয়েছে। এভলিন ভাবে মনস্টার হয়তো তার বাচ্চাকে খেয়ে ফেলেছে, কারণ বক্স তো এখানে রয়েছে কিন্তু বাচ্চার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। এটা ভেবে সে ধীরে ধীরে বক্সের দিকে যেতে থাকে এবং সে গিয়ে দেখতে পায় তার বাচ্চা ঠিকঠাক অবস্থায় রয়েছে। এভলিন যখন তার বাচ্চাটাকে কুলে নেয় ঠিক তখনই মনস্টারটি তার সামনে এসে হাজির হয়। এখানে যদি বাচ্চাটার মুখ দিয়ে একটু শব্দ বের হয় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। অপরদিকে রেগেন আর মার্কাস তার বাবার আশা করতে করতে বিরক্ত হয়ে যায়, তাই সে চিন্তা করে সে নিজেই ঘরের দিকে রওনা হবে। কিন্তু মার্কাসের তার বাবার উপর অনেকটা ভরসা ছিল, সে এখানে বলে বাবা অবশ্যই আসবে। তারপর মার্কাস যখন তার বোনকে থামানোর জন্য এগোয় ঠিক তখনই ট্যাঙ্কির দরজাটি খুলে যায় এবং সে ওই ট্যাঙ্কির ভেতর পড়ে যায়। ট্যাঙ্কির ভেতর পড়ার সময় মার্কাসের মুখ দিয়ে বড় চিৎকার বেরিয়ে যায়, যেটা শুনে এভলিনের ঘরে যে মনস্টারটি ছিল সেটা এই আওয়াজটি শুনে নেয় এবং সেখান থেকে এক দৌড়ে মার্কাসের দিকে যেতে থাকে, যার কারণে এভলিন তো বেঁচে যায় কিন্তু মার্কাসের জীবন ঝুঁকিতে পড়ে যায়। অপর দিকে দেখানো হয় মার্কাস যে ট্যাঙ্কিতে পড়েছে সেটা ফসলে ভর্তি ছিল আর এই ট্যাঙ্কিটা দলদলের মতো ছিল। মার্কাস যত চেষ্টা করে বেরোনোর জন্য ততই সে ভেতরের দিকে যেতে থাকে। এটা দেখে রেগেন ট্যাঙ্কির দরজা ভেঙে মার্কাসকে বাঁচাতে নিচে চলে আসে এবং তারা দুজন কোনোভাবে বেঁচে যায়। তাদের এই লড়াচড়ার শব্দে মনস্টারটি ট্যাঙ্কির দিকে দ্রুত গতিতে আসতে থাকে, যেটা দেখে লিও বুঝে যায় তাদের দুজন বাচ্চা ফসলের ট্যাঙ্কির ভেতর রয়েছে। রেগেন এখানে বুঝে যায় তাদের এই আওয়াজে মনস্টারটি তাদের দিকে আসছে, আর ঠিক তখনই মনস্টারটিও ট্যাঙ্কির ভেতর এসে যায়। এটা দেখে তারা দুজন মনস্টারটিকে মারার জন্য এগুতে থাকে, আর ঠিক তখনই রিগেনের কানের মেশিন থেকে ওই ধারালো আওয়াজটি বেরোতে থাকে। ওই আওয়াজটি মনস্টারটাকে অনেকটাই যন্ত্রণা দেয়, যার ফলে মনস্টারটি তাদেরকে না মেরে সেখান থেকে চলে যায়। তারা কোনোভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। তারপর তারা ট্যাঙ্কির থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে এসে তারা তার বাবাকে দেখতে পায়। লি তার বাচ্চাদেরকে ঠিকঠাক দেখে অনেকটাই খুশি হয়। লি তার বাচ্চাদেরকে বলে মনস্টার এখনো আমাদের আশপাশে রয়েছে, তাই তার বাচ্চাদেরকে একটি গাড়ির মধ্যে পাঠিয়ে দেয় এবং সে চারিদিকে দেখতে থাকে। লি যখন এদিক ওদিক দেখছিল আমরা দেখতে পাই মনস্টারটি ঠিক তার উপরেই ছিল। লি যখন উপরে তাকিয়ে দেখে ওই মনস্টারটি তার হাত দিয়ে লিকে দূরে ফেলে দেয়। এটা দেখে মার্কাস তার বাবার দিকে চিৎকার করে বসে, যেটা শুনে মনস্টারও তাদের লোকেশন পেয়ে যায় এবং যখনই মনস্টার তাদের দুজনের কাছে যায় তখনই রিগেনের কানের মেশিনটি থেকে আবারও শব্দ বেরোতে থাকে, যে আওয়াজটা রিগেনেরও অনেকটা সমস্যা হচ্ছিল। তাই রিগেন ওই মেশিনটাকেই বন্ধ করে দেয়, যেটা ছিল তার সব থেকে বড় ভুল, কারণ যে আওয়াজটা রিগেনের মেশিনটা থেকে বের হচ্ছিল এটাই মনস্টারের দুর্বলতা ছিল। ঠিক তখনই মনস্টারটি গাড়ির উপর উঠে পড়ে এবং তাদের দুজনকে যখন মনস্টারটি মেরেই ফেলবে তখনই লি বুঝতে পারে মনস্টারের সাথে লড়াই করে তারা পারবে না। তাই সে রিগেনকে ইশারার মাধ্যমে বলতে থাকে আমি তোমাদেরকে অনেকটাই ভালোবাসি আর আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না। এই কথাটা বলে লি জোরে চিৎকার করে বসে, যেটা শুনে মনস্টারটি লি এর দিকে দ্রুত গতিতে এগোতে থাকে এবং এক ঝটকার মাধ্যমে লিকে এখানেই শেষ করে দেয়। চোখের সামনে বাবার মৃত্যু দেখে তারা অনেকটাই কষ্ট পায়। রেগেন বুঝতে পারে তার বাবা তাকে কতটা ভালোবাসতো। লিকে মারার পর মনস্টারটিও সেখান থেকে চলে যায়। অপরদিকে এভলিনও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখছিল। তারপর তারা দুজন গাড়িটি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। এভলিন তার বাচ্চাদেরকে দেখে অনেকটাই খুশি হয়
তারপর এভলিন দেখতে পায় ওই মনস্টারগুলি আবারও তাদের বাড়ির দিকে আসছে। এটা দেখে তারা তাড়াতাড়ি ঘরের ভেতর চলে যায়। ঘরের ভেতর ঢুকে রেগেন তার ছোট ভাইকে দেখতে পায় এবং সে এটাও দেখতে পায় যে তার বাবা এই মনস্টারগুলিকে হারানোর জন্য কত কি প্ল্যান করেছিল। এইসব দেখে তার বাবার কথা মনে পড়ে। এর সাথে মনস্টারও ঘরের ভেতর ঢুকে যায়। এভলিন বন্দুক হাতে নিয়ে মনস্টারের সামনাসামনি করে। এভলিন জানে বন্দুকের গুলি মনস্টারের কিছুই করতে পারবে না। যখন মনস্টারটি এভলিনকে মারার জন্য সামনের দিকে এগোতে থাকে তখনই রেগেনের কানের ভেতর আবারও যন্ত্রণা শুরু হয়। এর সাথে মনস্টারেরও যন্ত্রণা শুরু হয়। এটা দেখে রেগেন বুঝে যায় যে তার কানে লাগানো মেশিনটি দিয়ে মনস্টারকে হারানো সম্ভব। এটার সাথে মনস্টারের কোনো তো সংযোগ রয়েছে। তারপর রেগেন তার বাবার রিসার্চগুলি দেখে এবং সে বুঝতে পারে তার কানের মেশিন থেকে যে হাই ফ্রিকোয়েন্সির আওয়াজটা বের হয় এটা মনস্টারের মূল দুর্বলতা এবং এটার মাধ্যমে মনস্টারগুলিকে হারানো সম্ভব। এই সব বুঝতে পেরে রিগেন তার কানে লাগানোর মেশিনটির আরো ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়, যেটার ফলে মনস্টারটি আরো যন্ত্রণা পেতে থাকে, যেন তার দম বেরিয়ে যাচ্ছে। এই সব রেগেনের মাও বুঝতে পারে। রেগেনের কানের মেশিনের মাধ্যমে মনস্টারগুলি তো যন্ত্রণা পাচ্ছে, তার সাথে রেগেনও কষ্ট পাচ্ছে। তাই রেগেন বুদ্ধি কাটিয়ে তার সামনে একটি মাইক্রোফোনে এই মেশিনটির আওয়াজ লাগিয়ে দেয়, যার ফলে ফ্রিকোয়েন্সির আওয়াজটা আরো বেড়ে যায় এবং মনস্টারটা যন্ত্রণায় অনেকটা কষ্ট পায় এবং তার মাথা খুলে যায়, গা থেকে রক্ত পড়তে থাকে। যখনই মনস্টারটার মাথা খুলে এভলিন তার মুখটা দেখতে পায় এবং মুখের ভেতর একটি গুলি করে বসে, যার ফলে মনস্টারটার পুরো মাথাটাই উড়ে যায় এবং সেই মনস্টারটা এখানেই মারা যায়। এর ফলে এই মনস্টারটা তো মারা গিয়েছে, কিন্তু এই এলাকার মধ্যে বাকি দুটি মনস্টারও এখানে চলে আসে। কিন্তু রেগেন এই মনস্টারগুলির দুর্বলতা জেনে ফেলেছে, তাই এখানে সে মাইক্রোফোনের সাউন্ড আরো বাড়িয়ে দেয় এবং তার মা বন্দুক নিয়ে রেডি ছিল তাদেরকে মারার জন্য। তারপর তার মা এক এক করে দুটি মনস্টারকেই মেরে ফেলে, যার ফলে এই শহরের মনস্টারগুলি এখানেই মারা যায়। এর সাথে আজকের এই অসাধারণ ক্লাইম্যাক্সের মুভিটা এখানেই শেষ হয়। এই মুভিটার অ্যাকচুয়ালি দুটি পার্ট রয়েছে। এর পরের পার্টে মনস্টারগুলি আবারও আসে এবং মানুষ কিভাবে এই ঝামেলায় সার্ভাইভ করে এটা তোমরা পরের মুভিটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এরকম মনস্টারের মুভি তোমরা আগে কখনো দেখেছো কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভবিষ্যতে পৃথিবীর মধ্যে এরকম মনস্টার চলে আসে তাহলে কি করা উচিত এটাও বলে যাবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।